কাহিনীর শুরুতে আমাদের একটি ব্যাংক দেখানো হয় যা পৃথিবীর সবচেয়ে কঠিন ব্যাংকগুলোর মধ্যে একটি ছিল, যেখানে ঢোকা প্রায় অসম্ভব বলে মনে করা হতো। এই জায়গার সিকিউরিটি এতটাই বিপজ্জনক ছিল যে চুরির সঙ্গে জড়িত যে কোনো ছোট নড়াচড়ায় 15 জন গার্ড সঙ্গে সঙ্গে গুলি চালানোর জন্য প্রস্তুত থাকত। এর পাশাপাশি পুরো ব্যাংকে ক্যামেরার বিশাল জাল বসানো ছিল, যেগুলোর মধ্যে মোশন সেন্সারও লাগানো ছিল। যদি কোনো নড়াচড়া হতো তাহলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠত এবং পুরো সিকিউরিটি সিস্টেম চালু হয়ে যেত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল যে ব্যাংকের ঠিক সামনে স্প্যানিশ আর্মির হেডকোয়ার্টার ছিল, যেখানে সব সময় 500 মেরিন অস্ত্রসহ প্রস্তুত থাকত, যাতে যে কোনো হামলার জবাব সঙ্গে সঙ্গে দেওয়া যায়। কিন্তু সমস্যাগুলো এখানেই শেষ হতো না। এই ব্যাংকের হেড অফ সিকিউরিটি আগে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে ক্রাইম এবং টেরোরিজমের বিরুদ্ধে ডিরেক্টর হিসেবে কাজ করেছিল। তার নাম গুস্তাভো ছিল এবং সে খুব চালাক ও নিষ্ঠুর মানুষ ছিল। গুস্তাভো সব সময় প্রতিটি ছোট জিনিসের উপর নজর রাখত। সে কাউকে বিশ্বাস করত না এবং সামান্যতম সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নিত। তাই এই ব্যাংকে চুরি করার স্বপ্ন দেখতেও মানুষ ভয় পেত। কিন্তু এত কঠিনতার পরও কিছু চোর এই ব্যাংকে ঢোকার পরিকল্পনা করেছিল, কারণ তাদের দলে এমন এক ছেলে ছিল যার মস্তিষ্ক কোনো জিনিয়াসের চেয়ে কম ছিল না। সেই ছেলেটি এই রহস্যময় ভোল্টের পুরো কাঠামো বুঝে ফেলেছিল এবং এটি খোলার উপায়ও খুঁজে বের করেছিল। এটাই ছিল সেই কাজ যা পৃথিবীর বড় বড় মাস্টার চোররা বছরের পর বছর ধরে করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হতে পারেনি। এখন প্রশ্ন ছিল যে শেষ পর্যন্ত এই ছেলেটি এত কড়া নিরাপত্তার ব্যাংকে ঢুকবে কিভাবে, আর চোরদের এই দল কি তাদের মিশনে সফল হতে পারবে নাকি না। কাহিনীতে আমাদের ওয়াল্টার নামের একজন মানুষকে দেখানো হয় যে ইংল্যান্ডে একটি আর্টিফ্যাক্ট স্যালভেজ কোম্পানি চালাতো। ওয়াল্টার এবং সমুদ্রে ডুবে থাকা পুরনো জিনিস খুঁজে বের করার কাজ করত। একদিন ওয়াল্টার তার টিমকে নিয়ে সমুদ্রের মধ্যে একটি পুরনো জাহাজের খোঁজ করছিল, যা 1645 সালে ডুবে গিয়েছিল। তখন তাদের দল সেই জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায়। জেমস নামের ড্রাইভার জাহাজের ভেতরে যায় এবং সেখানে সে একটি বাক্স খুঁজে পায়। সেই বাক্সের ভেতরে 3টি খুব পুরনো সোনার মুদ্রা রাখা ছিল। এই 3টে সোনার মুদ্রা খুব বিশেষ ছিল, কারণ এর ভেতরে এমন একটি রহস্য লুকিয়েছিল যা শুনে যে কেউ লোভে পড়ে যেত। এই মুদ্রাগুলোর মূল্য শুধু টাকাই ছিল না, বরং এর ভেতরে একটি খুব বড় গোপন রহস্য লুকিয়েছিল। কিন্তু ওয়াল্টার এবং তার দল তাদের এই আবিষ্কারের আনন্দ উদযাপন করার আগেই হঠাৎ তাদের জাহাজ স্প্যানিশ নেভি ঘিরে ফেলে। স্প্যানিশ নেভি বলে যে ওয়াল্টারের দল তাদের সীমান্তের জলসীমায় গিয়ে এই আর্টিফ্যাক্টগুলো বের করেছে, তাই এখন এই সব জিনিসের ওপর স্পেন সরকারের অধিকার রয়েছে। এরপর নেভি ওয়াল্টারের কাছ থেকে সব জিনিস ছিনিয়ে নেয়, এমনকি সেই বাক্সটিও, যাতে 3টে সোনার মুদ্রা রাখা ছিল। স্পেনের সরকার সেই মুদ্রাগুলোকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ব্যাংকে রেখে দেয়। ওয়াল্টার এসব দেখে ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ তার দল সেই মুদ্রাগুলো সমুদ্র থেকে বের করার জন্য অনেক পরিশ্রম করেছিল। ওয়াল্টার সেই মুদ্রাগুলো ফিরে পাওয়ার জন্য ব্যাংকে চুরি করার পরিকল্পনা করে, কিন্তু সে জানত যে শুধু ব্যাংকের ভেতরে ঢোকাই খুব কঠিন ছিল, আর ভোল্ট খোলা তার থেকেও বেশি বিপজ্জনক কাজ ছিল। এই সময় ওয়াল্টার এমন এক ছেলের কথা জানতে পারে যে তার বয়সের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান ছিল। সেই ছেলেটির নাম ছিল টম। টম এখনও একজন ছাত্র ছিল এবং তার পড়াশোনাও শেষ হয়নি, কিন্তু তার বুদ্ধিমত্তা এতটাই অসাধারণ ছিল যে বড় বড় কোম্পানিগুলো তাকে চাকরি দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তারা তাকে প্রতি মাসে $4 লাখ বেশি বেতন এবং অনেক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিল। কিন্তু টম অন্যদের মতো ছিল না। সে কারোর অধীনে কাজ করে নিজের জীবন কাটাতে চাইত না। তার মাথায় সব সময় কিছু আলাদা করার চিন্তা ঘুরত। একদিন টম তার বাবার সঙ্গে বসে কথা বলছিল। তার বাবা তাকে বোঝান যে কোনো ভালো কোম্পানিতে চাকরি করে নাও, যাতে জীবন সহজ হয় এবং তোমার মা বাবাও চিন্তা করা বন্ধ করে দেয়। কিন্তু টম প্রতিবারের মতো কথাটা এড়িয়ে যায়। সে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, কারণ তার মন কোনো এক পথে স্থির হচ্ছিল না। ঠিক সেই সময় টমের ফোনে একটি অদ্ভুত মেসেজ আসে। সেই মেসেজে লেখা ছিল যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, কারণ আমি তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। টম এটা পড়ে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না যে শেষ পর্যন্ত এই মেসেজ কে পাঠিয়েছে এবং কে তাকে এত বড় সুযোগ দেওয়ার কথা বলছে। কৌতূহলবশত টম সেই মেসেজে দেওয়া নির্দেশগুলো অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। এরপর সে বলা লোকেশনে পৌঁছে যায়। সেখানে তার সঙ্গে লোরেন নামের একটি মেয়ের দেখা হয়, যাকে ওয়াল্টার তাকে নিয়ে আসার জন্য পাঠিয়েছিল।
লোরেন একজন খুব চালাক চোর ছিল, যে পকেটমারি এবং চুরিতে খুব দুঃখ ছিল। লোরেন আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছিল এবং তার কথা শুনে টম তার সঙ্গে এক অদ্ভুত সংযোগ অনুভব করে, তাই সে বেশি প্রশ্ন না করেই তার সঙ্গে চলে যায়। লোরেন টমকে ওয়াল্টারের কাছে নিয়ে যায়। ওয়াল্টার টমকে দেখেই সরাসরি মূল কথায় চলে যায়, কারণ তার হাতে সময় খুব কম ছিল। ওয়াল্টার বলে যে আমি চাই তুমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ ব্যাংকে ঢুকতে আমাদের সাহায্য করো, যাতে আমি সেই জিনিসটি ফিরিয়ে আনতে পারি যেটা আমি নিজেই সমুদ্র থেকে বের করেছিলাম। এটা শুনে টম অবাক হয়ে যায়। সে ওয়াল্টারকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে কোনো পেশাদার চোর মনে করো? ওয়াল্টার উত্তর দেয় যে এই মিটিংয়ের আগে আমি তোমার সম্পর্কে পুরো তথ্য জোগাড় করেছি। আমার কোনো চোরের দরকার নেই, বরং এমন এক মানুষের দরকার যে সেই ভোল্টের সিস্টেম বুঝতে পারে। টম আবার জিজ্ঞেস করে, আমি শেষ পর্যন্ত কেন তোমাকে সাহায্য করব? তখন ওয়াল্টার তাকে বড় একটি লোভ দেখায়। ওয়াল্টার বলে, যদি এই কাজ সফল হয় তাহলে তুমি এত টাকা পাবে যে তোমার আগামী 5 প্রজন্ম আরামে জীবন কাটাতে পারবে। এত কথা বলার পর ওয়াল্টার স্পেনের একটি প্লেনের টিকিট টমের সামনে রেখে সেখান থেকে চলে যায়। টম কিছুক্ষণ সেই টিকিটের দিকে তাকিয়ে থাকে। তার মনে বারবার একই কথা ঘুরছিল যে সে সত্যিই পৃথিবীর সবচেয়ে নিরাপদ ব্যাংকে চ্যালেঞ্জ করতে পারবে। কিছুক্ষণ গবেষণা করার পর টমের ভেতরে উত্তেজনা বাড়তে থাকে। সে নিজের বুদ্ধিমত্তাকে একবার পরীক্ষা করতে চাইছিল, তাই সে স্পেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। স্পেনে পৌঁছানোর পর এয়ারপোর্টে আবার লরেন তাকে নিতে আসে। সে টমকে নিয়ে সরাসরি গ্রুপের হেডকোয়ার্টারে পৌঁছে যায়। ওয়াল্টার টমকে দেখে খুব খুশি হয়, কারণ এখন তার টিম সেই মস্তিষ্ক পেয়ে গেছে যা তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এরপর টমের পরিচয় বাকি ক্রিউ মেম্বারদের সঙ্গে করানো হয়। ক্লাউস একজন জিনিয়াস কম্পিউটার হ্যাকার ছিল যে সিস্টেম হ্যাক করতে খুব দক্ষ ছিল। জেমস বহু বছর ধরে ওয়াল্টারের সঙ্গে কাজ করছিল, আর সাইমন ছিল দলের এমন এক সদস্য যে ছোট বড় সব কাজে সবার সাহায্য করত। কিন্তু দলের বাকি সদস্যরা টমকে দেখে খুব বেশি প্রভাবিত হয়নি। তাদের মনে হয়েছিল এত ছোট একটি ছেলে তাদের মতো পেশাদার চোরদের সঙ্গে কি করতে পারবে। টম এসব দেখে একদমই প্রভাবিত হয় না, কারণ তার সব সময় ভালো লাগতো যখন মানুষ তাকে ছোট করে ভাবত। টমের মাথায় শুধু একটাই কথা চলছিল যে সময় এলে সে সবাইকে তার আসল বুদ্ধিমত্তা দেখিয়ে দেবে। ঠিক তখনই ক্লাউস দলকে জানায় যে সে ব্যাংকের কম্পিউটার সিস্টেমে ঢোকার জন্য একটি ভাইরাস তৈরি করেছে, যাতে সে সিকিউরিটি ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের কাছে ভয়েসমেল পাসওয়ার্ড ছিল না, তাই তারা পুরো ব্যাংকের সিস্টেমে পুরোপুরি ঢুকতে পারছিল না। তখন টমের মাথায় একটি আইডিয়া আসে। সে বলে, ব্যাংকের কোনো কর্মচারীকে কল করো এবং নিজেকে ব্যাংক মেসেজিং সার্ভিস বলে পরিচয় দাও। তারপর তাকে বলো যে তার জন্য একটি ভয়েস মেসেজ এসেছে এবং সেটা শুনতে বিপ শব্দের পরে তাকে নিজের পাসওয়ার্ড দিতে হবে। সবার কাছে টমের আইডিয়াটি খুব সহজ মনে হয়, কিন্তু যখন তারা এটি ব্যবহার করে তখন সত্যি এটি কাজ করে যায়। এইভাবে ক্লাউস ব্যাংকের কিছু নজরদারি ডিভাইসে প্রবেশাধিকার পেয়ে যায়, আর পুরো দল টমের বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে যায়। যদিও টমের এই আইডিয়া খুব বড় কোনো বৈজ্ঞানিক কৌশল ছিল না, কিন্তু যারা এর সম্পর্কে জানতো না তাদের জন্য এটি প্রায় অসম্ভব কাজ বলে মনে করা হতো। ওয়াল্টার এখন টমের ওপর বিশ্বাস করতে শুরু করেছিল, তাই সে 3টে সোনার মুদ্রার আসল রহস্য টমকে বলার সিদ্ধান্ত নেয়। ওয়াল্টার জানায় যে 16 শতকে একজন ইংরেজ নাবিক স্পেনিশ রাজকীয় জাহাজে খুব বড় একটি গুপ্তধন নিয়ে যাচ্ছিল, কিন্তু পরে সেই গুপ্তধন কোথাও লুকিয়ে ফেলা হয় এবং তার অবস্থান কেউ জানতে পারেনি। প্রায় 30 বছর আগে ওয়াল্টার একটি পুরনো চিঠি কিনেছিল, যার মধ্যে সেই গুপ্তধনের সম্পর্কে কিছু সূত্র লেখা ছিল। পরে ওয়াল্টার জানতে পারে যে গুপ্তধনের আসল অবস্থান এবং তার কোঅর্ডিনেটস সেই 3টে সোনার মুদ্রার ওপর খোদাই করা আছে। ওয়াল্টার বহু বছর সমুদ্রে সেই মুদ্রাগুলো খুঁজতে কাটিয়ে দিয়েছিল, আর এখন অবশেষে সে সেই মুদ্রাগুলো পেয়েছে। তখন স্পেন সরকার সেগুলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ ব্যাংকে নিয়ে গেছে। ওয়াল্টার টমকে প্রতিশ্রুতি দেয় যে এই মিশন সফল হলে গুপ্তধনের মূল্য সবার মধ্যে সমানভাবে ভাগ করা হবে, আর যদি কোনো কারণে তারা ব্যর্থ হয় তাহলেও সে টমকে তার পরিশ্রম এবং স্পেনে আসার জন্য ভালো টাকা দেবে। এরপর পুরো দল বসে পরিকল্পনা শুরু করে। সবার আগে তাদের ক্লিনিং কোম্পানিকে বোকা বানাতে হবে। তারা ক্লিনিং কোম্পানিকে ফোন করে বলে যে ব্যাংকের অ্যালার্ম সিস্টেমে সমস্যা হয়েছে, তাই কয়েকদিন পরিষ্কার করার দরকার হবে না। এরপর সাইমন এবং টম ক্লিনিং কর্মী সেজে ব্যাংকের ভেতরে যাওয়ার কথা ছিল। দুজনেই তাদের অভিনয় খুব ভালোভাবে করে, তাই গার্ডদের তাদের ওপর সামান্য সন্দেহ হয় না। তারা আরামসে সিকিউরিটি গেট পার করে ব্যাংকের ভেতরে পৌঁছে যায়। এখন তাদের আসল মিশন শুরু হয়ে গেছে। অন্যদিকে লোরেন একজন পেইন্টিং বিশেষজ্ঞ সেজে ব্যাংকের ভেতরে যায়। তার কাজ ছিল বিরল পেইন্টিংগুলো পরীক্ষা করা।
লরেন ব্যাংকের প্রধান প্রবেশদ্বার দিয়ে ভেতরে যায় এবং সেখানে তার দেখা হয় সিকিউরিটি প্রধান গুস্তাভোর সঙ্গে। গুস্তাভোর লরেনের উপর কোনো সন্দেহ হয় না, কারণ সে পেইন্টিং সম্পর্কে খুব জ্ঞান নিয়ে কথা বলছিল। লরেন ইচ্ছেকৃতভাবে গুস্তাভোকে তার বাবেলটি ধরতে দেয় যাতে সে তার ফিঙ্গারপ্রিন্ট পেতে পারে। ওদিকে ক্লাউস বাড়ি থেকে ক্যামেরার মাধ্যমে পুরো টিমের উপর নজর রাখছিল। সে সাইমনকে সিগন্যাল দেয় যে টেকনিক্যাল রুমে গিয়ে ডিভাইস সংযোগ করো। সাইমন চুপি চুপি সেখানে পৌঁছে যায় এবং নিজের সঙ্গে আনা ডিভাইস সিগন্যাল বোর্ডে সংযুক্ত করে দেয়, যাতে ক্লাউস পুরো সিকিউরিটি সিস্টেমে প্রবেশ করতে পারে। এদিকে লরেনকে একজন গার্ড ব্যাংক প্রেসিডেন্টের অফিসে নিয়ে যায়, যেখানে তাকে কিছু বিরল পেইন্টিং পরীক্ষা করতে হতো। গার্ড বাইরে যেতেই সঙ্গে সঙ্গে লরেন তার বিশেষ স্ক্যানার বের করে আর পেইন্টিং দ্রুত স্ক্যান করতে শুরু করে। ক্লাউস ক্যামেরার ফুটেজ ধীর করে সম্পাদন করে দেয়, যাতে সিকিউরিটি টিমের মনে হয় লরেন এখনও পেইন্টিং দেখছে, কিন্তু আসলে লরেন ভোল্টের চাবি খুলছিল যাতে তার কপি বানানো যায়। অবশেষে সে প্রথম চাবিটি পেয়ে যায় এবং বিশেষ 3D ডিভাইস দিয়ে তার কপি বানাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই হঠাৎ ব্যাংক প্রেসিডেন্ট ঘরে ঢুকে পড়ে। এখন পরিস্থিতি খুব বিপজ্জনক হয়ে উঠেছিল, কারণ ক্যামেরায় চলা নকল ফুটেজ শেষ হতে চলেছিল। যদি সিকিউরিটি টিম আসল এবং নকল ফুটেজের মধ্যে পার্থক্য দেখে ফেলত, তাহলে পুরো মিশন সেখানেই শেষ হয়ে যেত। লরেন খুব চালাকি করে প্রেসিডেন্টকে বলে যে একটু দূরে দাঁড়ান যাতে আমি আপনার ছবি তুলতে পারি। প্রেসিডেন্টের কোনো সন্দেহ হয় না এবং সে তার কথা মেনে নেয়। এই কারণে লরেন অল্পের জন্য বেঁচে যায়। প্রেসিডেন্ট আবার ঘর থেকে বেরিয়ে যায় এবং লরেন দ্রুত দ্বিতীয় চাবিটিও স্ক্যান করতে শুরু করে। ওদিকে টমের কাজ ছিল ভল্টের উপরের অংশ থেকে স্ক্যান করা, যাতে তার পুরো কাঠামো বোঝা যায়। টম চুপি চুপি মিটিং রুমে যায় এবং টেবিলের নিচে স্ক্যানার চালু করে দেয়। কিন্তু ঠিক তখনই হঠাৎ কিছু মানুষ মিটিংয়ের জন্য ঘরে ঢুকে পড়ে। এখন টমের কাছে লুকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। একজন মানুষের হাত থেকে কিছু কাগজ নিচে পড়ে যায় এবং সে সেগুলো তুলতে নিজে ঝুঁকতেই যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে এবং সেখানে উপস্থিত সবাই বাইরে দৌড়াতে শুরু করে। টম খুব কষ্টে ধরা পড়া থেকে বেঁচে যায়। আর বন্ধুরা, যদি এখন পর্যন্ত তোমাদের টমের এই হাই আইকিউ প্ল্যান ভালো লেগে থাকে, তাহলে তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও, কারণ সামনে গল্প আরও বেশি মজাদার হতে চলেছে। এখন পুরো সিকিউরিটি ফোর্স অ্যালার্ট হয়ে গিয়েছিল এবং সামনে থাকা আর্মিও কমব্যাট পজিশন নিতে শুরু করেছিল। অ্যালার্ম বাজতেই পুরো ব্যাংকে হুলস্থুল পড়ে যায়। সামনে থাকা আর্মির সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যায় এবং সৈন্যরা ব্যাংকটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। হেড অফ সিকিউরিটি গুস্তাভো সঙ্গে সঙ্গে আদেশ দেয় যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ব্যাংক থেকে কোনো মানুষ বাইরে যাবে না। ওদিকে লরেন দ্বিতীয় চাবির কপি বানিয়ে সেটিকে আবার জায়গা মতো রাখতে যাচ্ছিল। ঠিক তখনই প্রেসিডেন্ট সেখানে পৌঁছে যায় এবং তাকে নিজের সঙ্গে বাইরে চলতে বলে। পুরো টিম খুব ঘাবড়ে যায়, কারণ যদি চাবিটা আবার নিজের জায়গায় না রাখা হয় তাহলে সবাই ধরা পড়ে যাবে। তখন টম নিজেই সামনে আসার সিদ্ধান্ত নেয়। লরেন তাড়াতাড়ি চাবিটা নিচে ফেলে দেয় যাতে টম সেটি ধরতে পারে। ভাগ্যক্রমে টম ঠিক সময় মতো চাবিটা ধরে ফেলে এবং সেটিকে মাটিতে পড়তে দেয় না। এরপর সে চুপি চুপি চাবিটা আবার সেফে রেখে দেয়। কিন্তু টম নিজের কাজ শেষ করতেই একটি গার্ড ঘরে ঢুকে পড়ে এবং টমকে দেখে অবাক হয়ে যায়। গার্ডটাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? টম সঙ্গে সঙ্গে অভিনয় করে বলে যে তার কানে হেডফোন লাগানো ছিল, তাই সে অ্যালার্ম শুনতে পায়নি। গার্ডটাকে সঙ্গে সঙ্গে বাইরে বেরোতে বলে এবং টম সেখান থেকে বেঁচে বেরিয়ে যায়। এদিকে গুস্তাভো জানতে পারে যে অ্যালার্ম সিগন্যাল ভল্টের দিক থেকে এসেছিল। সে সঙ্গে সঙ্গেই গার্ডদের সেখানে তদন্ত করতে পাঠায়। কিন্তু যখন গার্ডরা নিচে পৌঁছয় তখন সেখানে কোনো সন্দেহজনক কিছুই খুঁজে পায় না। শেষে গুস্তাভো বাধ্য হয়ে সবাইকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দেয়। ব্যাংক থেকে পাওয়া তথ্যের পরে টম নিজের বুদ্ধিমত্তার আসল জাদু দেখানো শুরু করে। সে ভল্টে স্ক্যানিং খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করে। তখন সে এমন একটি জায়গা দেখতে পায় যেটিকে স্ক্যানার ঠিকমতো বিশ্লেষণ করতে পারেনি। টম সঙ্গে সঙ্গে বুঝে যায় যে সেখানে পানি রয়েছে। তদন্ত করে সে জানতে পারে যে ভল্টের ওপর একটি বিশাল পানির ট্যাঙ্ক তৈরি করা আছে। 19বিংশ শতাব্দীর ইঞ্জিনিয়াররা ভল্টকে রক্ষা করার জন্য খুব বিপজ্জনক ফাঁদ তৈরি করেছিল। যদি কেউ ভেতরে ঢোকার চেষ্টা করত তাহলে পুরো ভল্ট পানিতে ভরে যেত। টম এটাও বুঝতে পারে যে সেই সময় মোশন ডিটেকশন প্রযুক্তি ছিল না, তাই ইঞ্জিনিয়াররা একটি বিশাল ব্যালেন্স স্কেলের ব্যবহার করেছিল। যেই কেউ সেই স্কেলের উপর পা রাখত মনে হচ্ছিল সিস্টেমটি সক্রিয় হয়ে গেছে এবং পানি দ্রুত ভল্টের ভেতরে ভরতে শুরু করেছে। এখন সবচেয়ে বড় সমস্যা ছিল এই বিশাল স্কেলটিকে কিভাবে থামানো যায়, কারণ যদি এটি সক্রিয় হয়ে যায় তাহলে ভেতরে যাওয়া মানুষ জীবিত বের হতে পারবে না। ওদিকে ব্যাংকে হওয়া অ্যালার্ম ঘটনার কারণে গুস্তাভোকে প্রেসিডেন্টের বকুনি শুনতে হয়, কারণ পর্যটকেরা ভয় পেয়ে গিয়েছিল। আসলে সেই সময় ওয়ার্ল্ড কাপ চলছিল এবং ব্যাংকের বাইরের স্কোয়ারে হাজার হাজার মানুষ স্পেন দলকে সমর্থন করার জন্য জড়ো হতো। প্রেসিডেন্টের উপদেষ্টা বলে যে হয়তো বিশাল স্ক্রিন এবং জেনারেটরের চৌম্বক ক্ষেত্রের কারণে অ্যালার্ম বেজে উঠেছিল। অন্যদিকে জেমস এবং
সাইমন সুয়েরের পথ ধরে বিশাল স্কেলের নিচে পর্যন্ত পৌঁছে যায়, যাতে তার কাঠামো বোঝা যায়। সেখানে পৌঁছে তারা জানতে পারে যে টম ঠিক ছিল। সেই স্কেলটি পুরনো সময়ের ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ নমুনা ছিল, কিন্তু সবচেয়ে বড় সমস্যা তখনও বাকি ছিল। ভল্ট পর্যন্ত পথ তৈরি করতে ড্রিলিং করতে হতো, এবং এতে কমপক্ষে 15 দিন লাগত। যদি তারা দ্রুত করার জন্য বেশি গতিতে ড্রিলিং করত, তাহলে খুব শব্দ হতো এবং গার্ডরা তাতে ধরে ফেলত। তাদের পুরো আশা ওয়ার্ল্ড কাপের উপর নির্ভর করছিল, কারণ সেই সময়ে বাইরে খুব বেশি ভিড় থাকত। কিন্তু সমস্যা ছিল যে ফাইনাল ম্যাচ মাত্র 8 দিন পরে হতে যাচ্ছিল, এবং তাদের হাতে খুব কম সময় বাকি ছিল। এত সমস্যার কারণে ওয়াল্টার হাল ছেড়ে দেওয়ার কথা ভাবতে শুরু করে। বাকি টিনও ধীরে ধীরে আশা হারাতে থাকে। কিন্তু অনেক সময় কঠিন পরিস্থিতি মানুষের মস্তিষ্ককে আরও তীক্ষ্ণ করে তোলে। একদিন ওয়াল্টার সামনের বিল্ডিংয়ের ছাদে উঠে যায়, এবং সেখানে সে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পায়। যখন নিচে ফুটবল ভক্তরা জোরে জোরে চিৎকার করত, তখন মোশন ডিটেকশন ক্যামেরাগুলো ভিড়ের দিকে ফোকাস হয়ে যেত। এর মানে ছিল যে যদি সঠিক সময় বেছে নেওয়া যায়, তাহলে তারা উপর দিয়ে ব্যাংকে ঢুকতে পারবে। কিন্তু এই পরিকল্পনা তখনই সম্ভব ছিল যদি স্পেন দল ফাইনালে পৌঁছত। কিছু সময় পরে তাদের ভাগ্য সহায় হয়, এবং স্পেন দল সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছে যায়। এখন তাদের সামনে শুধু একটি চ্যালেঞ্জ বাকি ছিল, কোনোভাবে সেই বিশাল স্কেলটিকে থামানো, যাতে তারা ভোল্ট পর্যন্ত পৌঁছতে পারে। এই সময় গুস্তাভো ব্যাংকের কন্ট্রোল রুমে ডিউটি করছিল। তখন সে কিছু স্যানিটেশন কর্মীদের নিজেদের মধ্যে কথা বলতে শোনে। তারা বলছিল যে কয়েকদিন আগে ব্যাংকের পক্ষ থেকে ফোন এসেছিল, যেখানে ক্লিনিং বাতিল করতে বলা হয়েছিল কারণ অ্যালার্ম সিস্টেমে সমস্যা ছিল। এটা শুনেই গুস্তাভোর হঠাৎ টম এবং সাইমনের কথা মনে পড়ে, যারা নতুন ক্লিনিং কর্মী সেজে ব্যাংকের ভেতরে এসেছিল। তার সঙ্গে সঙ্গে সন্দেহ হতে শুরু করে। সে সময় নষ্ট না করে পুরনো ক্যামেরার ফুটেজ বের করায় এবং টম এবং সাইমনের রেকর্ডিং পরীক্ষা করতে শুরু করে। এখন তার পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল যে বড় কিছু ঘটছে, কিন্তু সমস্যা ছিল টম এবং সাইমনের কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। এই কারণেই ফেশিয়াল রেকগনিশন সিস্টেম তাদের আসল পরিচয় সঙ্গে সঙ্গে খুঁজে বের করতে পারেনি। এরপর গুস্তাভো ব্যাংকের নিরাপত্তা আরও বাড়িয়ে দেয়। সে গার্ডের সংখ্যা দ্বিগুণ করে দেয় এবং প্রতিটি কোণায় নতুন নজরদানি ডিভাইস বসিয়ে দেয়। ওদিকে টম অনেক রাত ধরে ঘুমায়নি। সে ক্রমাগত জায়ান্ট স্কেল থামানোর উপায় খুঁজছিল। অনেক ভাবনার পর অবশেষে তার জিনিয়াস মাথায় একটি আইডিয়া আসে। টম বুঝতে পারে যে নাইট্রোজেন গ্যাসের সাহায্যে ধাতুকে জমিয়ে ফেলা যায়। যদি জায়ান্ট স্কেল কিছু পুরোপুরি জমিয়ে ফেলা যায়, তাহলে এটি সক্রিয় হবে না। কিন্তু এত বড় স্কেল জমিয়ে ফেলতে কমপক্ষে 500 কিলো নাইট্রোজেন গ্যাসের প্রয়োজন। সাইমন এই কাজের দায়িত্ব নেয় এবং পুরো পরিকল্পনা তারা চূড়ান্ত করতে শুরু করে। সবার আগে তাদের গুস্তাভো নকল ফিঙ্গারপ্রিন্ট বানাতে হতো, যাতে ভল্টের নিরাপত্তা ব্যবস্থা খোলা যায়। এরপর তারা ভল্টের 2টি চাবিরও নকল তৈরি করে নেয়। ওদিকে ওয়াল্টার গোপনে 3টি নকল কয়েনও বানিয়ে নেয়, কিন্তু সে কাউকে বলে না এই নকল কয়েনগুলোর আসল ব্যবহার কি হতে যাচ্ছে। অবশেষে সেই দিন আসে যার জন্য সবাই অপেক্ষা করছিল। স্পেন এবং ডাচ দলের মধ্যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল শুরু হতে যাচ্ছিল। পুরো শহর ফুটবলের উন্মাদনায় ডুবে গিয়েছিল, এবং ব্যান্ডের বাইরে হাজার হাজার মানুষ স্পেন দলকে সমর্থন করার জন্য জড়ো হতো। এখন শতাব্দীর সবচেয়ে বড় চুরি শুরু হতে যাচ্ছিল। দলের প্রতিটি সদস্য নিজের নিজের অবস্থানে প্রস্তুত ছিল। টম, লরেন এবং জেমস সামনের বিল্ডিংয়ের ছাদে পৌঁছে যায়। 3 জন দড়ির সাহায্যে অন্য বিল্ডিংয়ের দিকে দোল খায় এবং তারপর গ্লাস কাটার দিয়ে ছাদের কাঁচ কেটে ফেলে। এরপর তারা দড়ির সাহায্যে ধীরে ধীরে ব্যাংকের ভেতরে নেমে যায়। ওদিকে ক্লজ ক্যামেরার মাধ্যমে গার্ডদের প্রতিটি নড়াচড়া দেখছিল এবং টিমকে ক্রমাগত সংকেত দিচ্ছিল। তার সাহায্যে 3 জন গার্ডদের চোখ এড়িয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তারপর তারা ভেন্টিলেশন ডাক্টের পথ দিয়ে ভোল্টের দিকে যেতে শুরু করে। ওদিকে গুস্তাভো আজ খুব বেশি সতর্ক ছিল, কারণ তার ভেতর থেকে মনে হচ্ছিল চোরেরা আজই আক্রমণ করবে। তাই সে নিজেই কন্ট্রোল রুমে বসে সবকিছুর উপর নজর রাখছিল। কিছুক্ষণ পরে টম, লরেন এবং জেমস ভেন্টিলেশন ডাক্টের মাধ্যমে একটি বিশাল ফাঁকা জায়গায় পৌঁছে যায়। 2 বিল্ডিংয়ের মাঝে খুব গভীর খাদ মতো জায়গা ছিল, যা পার হওয়া সহজ ছিল না। 3 জন তাড়াতাড়ি একটি মই জোড়া লাগায়, যাতে অন্য পাশে পৌঁছে যায়। জেমস সবার শেষে মইতে ওঠে, কিন্তু যখন সে মাঝপথে পৌঁছয়, তখনই মইটি পিছলে যেতে শুরু করে। জেমস পুরো শক্তি দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করে এবং তার ভারসাম্য নষ্ট হয়ে যায়। ভাগ্যক্রমে টম ঠিক সময় তার হাত ধরে ফেলে এবং জেমস মৃত্যুর মুখে যাওয়া থেকে বেঁচে যায়। ঠিক সেই সময় ক্লাউস ভল্টের প্রথম নিরাপত্তা দরজার কোড হ্যাক করে ফেলে। এখন 3 জন প্রথম দরজা খুলে ভেতরে পৌঁছে যায়, কিন্তু তাদের সামনে তখনও আরেকটি খুব শক্ত নিরাপত্তা দরজা ছিল। এখন গুস্তাভোর নকল ফিঙ্গারপ্রিন্ট এবং 2টি চাবি ব্যবহারের সময় এসে গেছে। এই দরজাটি তখনই খুলতে পারত যখন 3 জন একসাথে সিস্টেম ব্যবহার করত। ফিঙ্গারপ্রিন্ট এবং 2টি চাবি মিলিয়ে যায় এবং অবশেষে ভল্টের শেষ দরজা খুলে যায়। এখন তাদের সামনে সেই জায়ান্ট স্কেল ছিল, যার উপর ভল্টের পুরো মেঝে তৈরি হয়েছিল। নিচে সুয়ারে থাকা সাইমন সংকেত পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে জায়ান্ট স্কেলের বেসে নাইট্রোজেন গ্যাস ছাড়তে শুরু করে। পুরো দল শ্বাস আটকে অপেক্ষা করতে থাকে।
কারণ যদি এই পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে সবার মৃত্যু নিশ্চিত ছিল। কিছুক্ষণ পরে অলৌকিক কিছু ঘটে এবং জায়ান্ট স্কেল পুরোপুরি জমে যায়। টম সবার আগে সামনে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে পরীক্ষা করা যায় পথ নিরাপদ কিনা। যখন সে নিশ্চিত হয় যে স্কেল কোনো প্রতিক্রিয়া করছে না, তখন বাকিরাও দ্রুত ভেতরে পৌঁছে যায়। এখন 3 জন সেই বাক্সটি খুঁজতে শুরু করে যেখানে 3টি সোনার কয়েন রাখা ছিল। কন্ট্রোল রুমে বসে গুস্তাভো হঠাৎ জানতে পারে যে লবির কিছু সেন্সর বন্ধ হয়ে গেছে। এটি দেখেই সে বুঝে যায় যে চোরেরা ব্যাংকের ভেতরে ঢুকে গেছে। সে সঙ্গে সঙ্গে পুরো নিরাপত্তা দলকে সতর্ক করে দেয় এবং আর্মি সাপোর্টকে ব্যাংক ঘিরে পাড়ার নির্দেশ দেয়। এদিকে নিচে জায়ান্ট স্কেলের কাছে নাইট্রোজেন গ্যাসের প্রভাব ধীরে ধীরে শেষ হতে থাকে। স্কেল আবার সক্রিয় হতে শুরু করে এবং বিপদ আবার বেড়ে যায়। ভাগ্যক্রমে লরেন্স অবশেষে সেই বাক্সটি খুঁজে পায় যেখানে 3টি সোনার কয়েন রাখা ছিল। কিন্তু জেমস যখন সেই বাক্সটি দেখে তখন হঠাৎ বন্দুক বের করে লরেন্সের দিকে তাক করে। জেমস বলে, বাক্সটি তাকে দিয়ে দাও। এটি দেখে টম এবং লরেন্স দুজনেই অবাক হয়ে যায়। তখন জেমস নিজের আসল সত্য বলে। সে আসলে ব্রিটিশ ক্রাউনের একজন এজেন্ট ছিল এবং তার মিশন ছিল সেই কয়েনগুলো ইংল্যান্ডে ফিরিয়ে নেওয়া। ওদিকে জায়ান্ট স্কেল এখন পুরোপুরি স্বাভাবিক হতে শুরু করেছিল এবং ভল্টের ফাঁদ আবার সক্রিয় হয়ে গিয়েছিল। পরিস্থিতি খুব বিপজ্জনক হয়ে উঠেছিল। পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছিল। তাই লরেন বাধ্য হয়ে বাক্সটি জেমসের দিকে ছুড়ে দেয়। এরপর টমের সঙ্গে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ভল্টের ভারী দরজা দ্রুত বন্ধ হয়ে যায় এবং 3 জন ভেতরে আটকা পড়ে যায়। হঠাৎ পাইপ থেকে খুব জোরে পানি বের হতে শুরু করে এবং পুরো ভল্ট পানিতে ভরে যেতে থাকে। ওদিকে সৈন্যরাও মৌমাছির মতো ব্যাংকের ভেতরে ঢুকতে শুরু করে। ভল্টের ভেতরে পানি দ্রুত উপরে উঠছিল আর কয়েক মিনিটের মধ্যেই সেখানে শ্বাস নেওয়া কঠিন হয়ে যেত। কিন্তু জেমস আগে থেকে এই ফাঁদের ব্যাপারে জানত, তাই সে নিজের সঙ্গে ডাইভিং টুলস নিয়ে এসেছিল। পেশাদার ডাইভার হওয়ার কারণে জেমস না ঘাবড়ে পানির নিচে চলে যায় এবং ড্রেনেজ পাইপ দিয়ে বের হওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু টম এবং লরেন খুব খারাপভাবে আটকে পড়েছিল। পানি তখন তাদের গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যদি পানি না থামতো তাহলে দুজনের মৃত্যু নিশ্চিত ছিল। ঠিক তখন মৃত্যুর এত কাছে পৌঁছে টমের জিনিয়াস মাথা আভা কাজ করে। টম হঠাৎ বুঝতে পারে যে এই সমস্যার সমাধান ওজনের মধ্যে লুকিয়ে আছে। সেই সঙ্গে সঙ্গে সাইমনকে বলে, জায়ান্ট স্কেলের উপর যতটা সম্ভব বেশি ওজন দাও। সাইমন সময় নষ্ট না করে খালি নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার স্কেলের উপর রাখতে শুরু করে। শুধু তাই নয়, সে নিজেও স্কেলের উপর বসে পড়ে যাতে আরও বেশি ওজন পড়ে। ওদিকে ওয়াল্টার বাড়িতে বসে ওয়াল্টার এবং ক্লাউজও তাদের সঙ্গীদের জন্য প্রার্থনা করছিল। এবং তখনই আবার একবার অলৌকিক ঘটনা ঘটে। ভল্টে পানি ছাড়ার পাইপগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। টম এবং লরেন শেষ মুহূর্তে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। কিছুক্ষণ পরে ভল্ট পর্যন্ত যাওয়ার পথ আবার খুলে যায়। এই সময় গার্ড এবং গুস্তাভো দ্রুত ভল্টের ভেতরে পৌঁছে যায়। কিন্তু ভেতরে পৌঁছে তারা অবাক হয়ে যায়, কারণ ভল্ট পুরোপুরি খালি ছিল। গুস্তাভো বুঝতেই পারে না চোরেরা শেষ পর্যন্ত কোথায় উধাও হয়ে গেল। কিছুক্ষণ খোঁজার পরে সে জানতে পারে যে চোরেরা পানির পাইপ এবং ভেন্টিলেশন ডাক্ট দিয়ে পালিয়ে গেছে। এটা জেনে গুস্তাভো রাগে ফেটে পড়ে এবং পুরো ব্যাংকের তল্লাশি অভিযান শুরু করায়। টম এবং লরেন পুরনো ভেন্টিলেশন ডাক্টের ভেতর দ্রুত দৌড়াচ্ছিল, কিন্তু এখন পরিস্থিতি আগের চেয়ে আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছিল। ক্লাউস ক্যামেরার মাধ্যমে তাদের সাহায্য করতে পারছিল না, কারণ সৈন্যরা প্রায় সবকিছু। ব্যাংকের জানালাগুলো বুলেট প্রুফ গ্লাস দিয়ে তৈরি ছিল, তাই সেগুলো ভেঙে বাইরে বের হওয়া অসম্ভব ছিল। ঠিক তখন লরেন্সের হঠাৎ একটি পুরনো পথের কথা মনে পড়ে। সে টমকে বলে তার পেছনে আসতে, কারণ 3য় তলায় একটি পথ থাকতে পারে। ওদিকে গার্ডরা ক্রমাগত বুজনের পিছু নিচ্ছিল এবং গুস্তাভোর পুরো বিশ্বাস ছিল যে এখন চোরেরা বেশি দূর যেতে পারবে না। টম এবং লরেন দ্রুত দৌড়ে ব্যাংক প্রেসিডেন্টের অফিসে ঢুকে যায়। এটি দেখে গুস্তাভো খুব খুশি হয়, কারণ তার মনে হয় দুজন নিজেরাই তার ফাঁদে আটকা পড়ে গেছে। কিন্তু যখন গার্ডরা অফিসের দরজা ভেঙে ভেতরে ঢোকে তখন সেখানে কেউই ছিল না। এটি দেখে সবাই অবাক হয়ে যায়। আসলে যখন লরেন্স আগে পেন্টিংগুলো পরীক্ষা করতে এই রুমে এসেছিল তখন সে লক্ষ্য করেছিল যে প্রেসিডেন্ট প্রায়ই ধূমপান করার জন্য একটি জানালা খোলা রেখে দেয়। সেই জানালার পথ দিয়েই টম এবং লরেন্স বাইরে বেরিয়ে গিয়েছিল। গুস্তাভো নিচের রাস্তার দিকে তাকায় এবং ভিড়ের মধ্যে তাদের ছায়া মিলিয়ে যেত দেখে। রাগে গুস্তাভো বন্দুক বের করে দুজনের দিকে গুলি চালাতে চায়, কিন্তু তখনই তার একজন লোক তাকে থামিয়ে দেয়। সে বলে নিচে হাজার হাজার মানুষ রয়েছে এবং গুলি চললে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এরপর গুস্তাভো আর্মিকে আদেশ দেয় কালো কাপড়ে পালিয়ে যাওয়া 2 চোরকে সঙ্গে সঙ্গে ধরতে, কিন্তু টম এবং লরেন আগেই এর জন্য প্রস্তুত ছিল। দুজন সঙ্গে সঙ্গে নিজেদের উপর থাকা কালো কাপড় খুলে ফেলে এবং ফুটবল সমর্থকদের মতো ভিড়ের মধ্যে মিশে যায়।
শুধু তাই নয়, দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং এমন আচরণ করে যেন তারা সাধারণ একটি দম্পতি। এখন সৈন্যরা তাদের চিনতেই পারে না এবং বাধ্য হয়ে অনুসন্ধান বন্ধ করতে হয়। কিছু সময় পরে ওয়াল্টার মার্গারেট নামের এক মহিলার সঙ্গে দেখা করতে যায়। মার্গারেট এবং জেমস দুজনেই ইংল্যান্ডের গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিল। ওয়াল্টার চাইছিল কয়েনের বদলে কোনো চুক্তি হোক, কিন্তু মার্গারেট সরাসরি তাকে প্রতারণা করে। ওদিকে জেমস 3টি কয়েন নিয়ে ইংল্যান্ডে পৌঁছে যায় এবং এক প্রফেসরের সাহায্যে গুপ্তধনের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। কিন্তু জেমস জানত যে ওয়াল্টারের আগে থেকেই জেমসের উপর সন্দেহ ছিল, তাই ওয়াল্টার লরেন্সকে দিয়ে আসল কয়েন বদলে নকল কয়েন রেখে দিয়েছিল। এখন জেমস এবং মার্গারেট যেসব কয়েনকে আসল ভাবছিল সেগুলো ছিল নকল। সেই নকল কয়েনগুলোর উপর গুপ্তধনের সঠিক স্থানাঙ্ক ছিল না। এ কথা জানতে জেমস এবং মার্গারেট দুজনেই রাগে ফেটে পড়ে। অন্যদিকে ফ্রান্সের পশ্চিম অংশে থাকা একটি দ্বীপে ওয়াল্টারের পুরো দল বিশ্রাম নিচ্ছিল। মিশন শেষ হওয়ার পর সবাই খুব খুশি ছিল। টম এখন পাইলট লাইসেন্সও অর্জন করেছে এবং সে বিমান চালানোও শিখে গেছে। ঠিক তখন লরেন্স 3টি আসল কয়েন বের করে এবং সেগুলো দেওয়া স্থানাঙ্ক পরীক্ষা করতে শুরু করে। কিন্তু স্থানাঙ্ক দেখে পুরো দল অবাক হয়ে যায়। গুপ্তধন কোনো পুরনো দ্বীপ বা সমুদ্রে নয়, বরং ইংল্যান্ডের আরেকটি বড় ব্যাংকে লুকোনো ছিল, এবং এই ব্যাংকও বিশ্বের সবচেয়ে আধুনিক এবং উচ্চ নিরাপত্তা সম্পন্ন ব্যাংকগুলোর একটি। এখন তাদের সামনে একটি নতুন চ্যালেঞ্জ দাঁড়িয়ে গেছে। 4 জনই বুঝতে পারে যে আসল অভিযান এখনও শেষ হয়নি। এখন তাদের সেই নতুন ব্যাংকে ঢুকে গুপ্তধন অর্জন করতে হবে। গল্প এখানেই শেষ হয় এবং সামনে তাদের নতুন মিশনে শুরু হতে চলেছে। আর তাই বন্ধুরা, ভিডিওটার সেই আকর্ষণীয় পার্ট দেখার জন্য আমাদের সিনে এক্সপ্লেইন চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।